মের শেষ সপ্তাহে হতে পারে ডাকসু নির্বাচন, সুষ্ঠু ভোট নিয়ে শিবির ও ছাত্র সংসদের শঙ্কা। আগে সংস্কার চায় ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা। 12 ঘন্টায় উদ্ধার হয়নি চট্টগ্রামের কাপাসগোলায় রিকশা উল্টে খালে পড়ে যাওয়া শিশু। খাল নালায় পড়ে 5 বছর অন্তত 8 জনের মৃত্যু। ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে ছিনতাই ডাকাতি, বাধা দিলে ছুরিকাঘাত। গ্রেফতারও থামছে না অপরাধীরা, আতঙ্কে যাত্রীরা। এবং নারী বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। জিতলে সরাসরি বিশ্বকাপ, হারলে বাদ পড়ার শঙ্কা। স্বাগত এখন বাজারে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন অ্যানি। আগামী মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে আগাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে শঙ্কায় শিক্ষার্থী, শিবির ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। অপরদিকে ডাকসু নিয়ে আপত্তি না থাকলেও সংস্কারবিহীন নির্বাচনের বিপক্ষে ছাত্রদল ও ছাত্র ইউনিয়ন। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন হয়েছিল সবশেষ 2019 সালে। এরপর 5 বছর পার হলেও আর কোনো নির্বাচনের মুখ দেখেনি এখানকার শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার পতনের পর নতুন বাস্তবতায় নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা সোচ্চার হলে গত মঙ্গলবার ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু ঘোষিত রোডম্যাপ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে নানামুখী উদ্বেগ। ডাকসুর দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন করে আসা শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘোষিত রোডম্যাপে নির্বাচনের সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। এটিকে তারা দেখছেন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ডাকসু পেছানোর পায়তারা হিসেবে। ডাকসু চেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভ্যন্তরীণ ফেসবুক গ্রুপে ভোটের আয়োজন করা হলে বেশিরভাগ শিক্ষার্থী দ্রুত নির্বাচনের পক্ষে নিজেদের মতামত তুলে ধরেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি পোলের আয়োজন করলেও তার ফল এখনও প্রকাশ করা হয়নি। এই মাসের পরবর্তীতে ঈদুল আজহার ছুটি পড়বে এবং তার পরবর্তীতে আমরা আশঙ্কা করছি যে জাতীয় নির্বাচন কেন্দ্রিক একটি দেশের রাজনৈতিক যে পট পরিবর্তন সেটি হতে পারে। এখানে কোনো একটি মহল চাপ প্রয়োগ করতেছে, যেটা আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি যে সেখানে একটি রোডম্যাপ ঘোষণার পরেও কিন্তু প্রশাসন পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল। আমরা আশঙ্কা করছি যে মে মাসের ভিতর যে তারা নির্বাচন কমিশন গঠনের ঘোষণা দিয়েছে এটি আরও বিলম্বিত হতে পারে। বিভিন্ন স্টেক হোল্ডার আছে রাজনৈতিক, তাদের বিভিন্ন স্বার্থ রয়েছে এখানে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো একটা অদৃশ্য চাপের কারণে ডাকসু নির্বাচন নিয়ে গড়িমসি করছে। ছাত্র শিবির ও অভ্যুত্থান পরবর্তী সময়ে গড়ে ওঠা নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের মতো সংগঠনগুলোর বক্তব্যে উঠে আসলো ডাকসু নিয়ে অনিশ্চয়তার কথা। শিবির বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেও গণতান্ত্রিক ছাত্র সংসদের শঙ্কা ছাত্রদলকে নিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু রোডম্যাপ ঘোষণা করে তফসিলের ডেটও ঘোষণা করা হয়ে গেছিল। যেদিন পূর্ব নির্ধারিত সময় তফসিল ঘোষণা করার কথা, সেদিন আমরা দেখেছি যে ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে এবং ফলশ্রুতিতে তফসিলটা ঘোষণা করা যায় না। যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়েছে, একই জিনিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হচ্ছে কিনা সেটা আমাদের মনে প্রশ্ন জাগায়। এই টাইমলাইনের মধ্যেই আসলে তফসিলটাই ঘোষণা করা পসিবল যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক হয়, কিন্তু যদি আবার পেছানোর একটা পরিলক্ষিত হয় এটা খুবই দুঃখজনক হবে। তো আমরা চাচ্ছি যে এটা খুব দ্রুত সময়ের মধ্যেই নির্বাচন কমিশনটা গঠন হবে এবং অ্যাটলিস্ট তফসিলের ডেটটা ঘোষণা হবে। ছাত্রদল আর ছাত্র ইউনিয়ন দ্রুত ডাকসু চাইলেও বেশি মনোযোগ সংস্কার নিয়ে। ডাকসু নির্বাচনের কার্যকর পরিবেশ নিয়েও প্রশ্ন তুলছে ছাত্রদল। আর সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনকারীদের উদ্দেশ্যে নিয়েও সন্দেহ রয়েছে জাতীয়তাবাদী ছাত্র সংগঠনটির। ছাত্র ইউনিয়নের দাবি, সংস্কার না করে নির্বাচনে গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়বেন সাধারণ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বেসিক সংস্কারগুলো না করে নির্বাচনের দিকে আগাচ্ছে। প্রপার তো অনেক বড় শব্দ। প্রপার যদি আপনি চেঞ্জের কথা বলতে চান তাহলে এই গোটা গঠনতন্ত্রের অনেক কিছুই পাল্টায় ফেলে ছাত্রদের হাতে দিয়ে দেওয়া উচিত। সেটা ওনারা কেন পারবেন না সেটা আমরা জানি না। নিজেদের কিছু উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, একটি চাপ প্রয়োগ করার জন্য তারা এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটি বিগত সময়ে ছাত্রলীগ যেভাবে ব্যবহার করতে সেই একই কাজে তারা ব্যবহার করছেন। এটি সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যে এরকম ব্যাপারটা আমরা সেটা মনে করি না। সাধারণ শিক্ষার্থীদের চাওয়া পাওয়া যেটা আমরা ধারণ করি, আমরা মনে করি যে সেটা হচ্ছে একটি কার্যকর পরিবেশ নিশ্চিত করা।
ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবেই ডাকসুর দিকে এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, মে মাসের শেষ সপ্তাহে ডাকসু নির্বাচন করাই তাদের লক্ষ্য। 4% শিক্ষার্থী মনে করে যে ডাকসু নির্বাচনের পরিবেশ নাই, 96% শিক্ষার্থী মনে করে ডাকসু নির্বাচনের পরিবেশ আছে। মতামত বোঝার জন্য আমরা এটা করেছি এবং সেই মতামত বোঝার কারণেই আমি অনেক দৃঢ়ভাবে বলতে পারছি যে ডাকসু নির্বাচন করা অত্যন্ত জরুরি এবং আমাদের প্রায়োরিটি হলো মে মাসের শেষ সপ্তাহ। সব ধরনের রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঈদের আগেই ডাকসু নির্বাচন দিয়ে ছাত্র সংসদের অচলাবস্থা কাটাবে, এমনটাই মত সাধারণ শিক্ষার্থীদের। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। চট্টগ্রামের কাপাসগোলার হিজড়া খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশু 12 ঘণ্টায়ও উদ্ধার হয়নি। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশন যৌথ উদ্ধার তৎপরতা শুরু করে। তবে আবর্জনা ও স্রোতের কারণে উদ্ধার তৎপরতায় বেগ পেতে হচ্ছে। গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে মারা গেছেন অন্তত 8 জন। শোয়েব রহমানের প্রতিবেদন। দুই ডুবুরির প্রাণান্ত চেষ্টা, একবারে ডুব দিয়ে দীর্ঘক্ষণ খুঁজে উঠে আসছেন। সবাই আশায় বুক বাঁধছেন, পরক্ষণেই হতাশ হচ্ছেন। অন্যদিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরাও। ময়লা আবর্জনা সরিয়ে ডুবুরি দলের কাজকে সহজ করার চেষ্টা করছেন তারা। এক পর্যায়ে এক্সকেভেটর দিয়ে আবর্জনা সরানোর কাজ শুরু হয়। বৃষ্টির তোড়ে ভেসে আসা 2 ট্রাক ভর্তি আবর্জনা পরিষ্কার করা হয়। তবুও হদিস মেলে না 6 মাসের শিশু সেহরিশের। স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই খালের পানি উঠে আসে সড়কে, তখন খাল নালার পার্থক্য থাকে না। এজন্য খালের ধারে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা দেয়া হয়। তবে খাল পরিষ্কারে তা সরিয়ে ফেলা হয় মাসখানেক আগে। সেই খালি অংশেই রিকশা উল্টে খালে পড়ে যায় শিশুটির মা, দাদি, রিকশা চালক সহ 4 জন। সবাইকে উদ্ধার করা গেলেও নিখোঁজ হয় শিশুটি। এখানে একটা ব্যারিকেড ছিল বাসে, যেন নালার ভিতরে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কিন্তু এই দুর্ঘটনাটা কাজ করার সময় ওরা তুলে ফেলছে দ্বিতীয়বার, আর এতে যাওয়া হয়নি। মহিলা দুজনকে ওই স্ল্যাব আছে মাঝখানে, ওইখান থেকে ওরা যে আটকে গেছে ওইখান থেকে তুলছে, কিন্তু বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 6 মাসের বাচ্চা নাকি। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস সহ সিটি কর্পোরেশনের উদ্ধারকারী দল যোগ দেয়। উপস্থিত হন সিটি কর্পোরেশনের মেয়রও। তদারকি করেন উদ্ধার কার্যক্রম। 6 মাসের একটা শিশু ওই যে ছিটকে গেছে, তারা ওই তার মা পুরা রিক্সাটাই পড়ে গেছে। পরে গিয়ে এখানকার পথচারী এবং রিক্সাওয়ালারা মিলে তার মা বাবা সহ তাকে উদ্ধার করা হয়েছে। তো বাচ্চাটাকে এখনও ছোট বাচ্চা, তার মা বাবার কোল থেকে ছুটে গেছে। তো ওটা উদ্ধার তৎপরতা চলছে। আমরা এখানে আছি, উদ্ধার না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি। ফায়ার সার্ভিস জানায়, বৃষ্টির কারণে খালে স্রোত রয়েছে, তাই শিশুটি ভেসে গিয়েছে কিনা সেটি মাথায় নিয়েও চলছে উদ্ধার তৎপরতা। আর ডুবুরিরা জানান, খালের নিচেও আবর্জনার স্তূপের কারণে উদ্ধার কার্যক্রমে বেগ পেতে হচ্ছে। ময়লা আবর্জনার জন্য একটু সমস্যা হচ্ছে, তো আমাদের সাহায্য করতেছে সিটি কর্পোরেশনের লোক। ওরা হচ্ছে ময়লাগুলা সরাচ্ছে, ইভেন আমরা সেই জায়গাগুলোতে সার্চ করতেছি। যেখানে আটকে থাকার মতো বা যেখানে পাওয়ার মতো, আপনারা জানেন ড্রেনের ভিতরে প্রচণ্ড পলিথিন বা বোতল ছিল। মেয়র মধ্যে অলরেডি এগুলা ক্লিয়ার করেছেন। আরও যেখানে আছেন সেখানে আমরা ক্লিয়ার করে আমরা আমাদের ডুবো টিমটা নেমেছে। আপনারা দেখছেন কাজ করছে। কাজ করে আমরা এগুলো চার্জ করে দেখছি যে কীভাবে বাচ্চাটাকে উদ্ধার করা যায়। এর আগে 2021 সালে 4 জন, 2023 সালে 2 জন, 2024 সালে 1 জন সহ অন্তত 8 জন গেল 5 বছরে নগরীর বিভিন্ন খাল নালায় পড়ে নিহত হয়েছেন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফের শুরু হয়েছে অভিযান। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। জিয়াদ, উদ্ধার অভিযানের দ্বিতীয় দিনে ফায়ার সার্ভিসের পাশাপাশি আর কোনো সংস্থা যোগ দিয়েছে কিনা জানাবেন। এনে প্রায় 12 ঘন্টা পার হলো শিশুটি নিখোঁজের। এখনও পর্যন্ত একটানা আসলে উদ্ধার অভিযান চলছে। আজকে দ্বিতীয় দিনে ফায়ার সার্ভিস এখনও পর্যন্ত উদ্ধার অভিযানে যোগ দেয়নি। তবে গতকাল রাত থেকে নৌবাহিনীর বিশেষ যে ডুবুরি দল তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। গতকাল রাত 4টা পর্যন্ত নৌবাহিনীর টিম খালটির বিভিন্ন জায়গায় উদ্ধার অভিযান চালায়। এরপর আজ সকাল 7টা থেকে আবারও তারা উদ্ধার কার্যক্রম শুরু করেছে। কালকের সাথে আজকে নতুন আরেকটি টিম যোগ দিয়ে মোট 15 জনের একটি টিম আজ উদ্ধার অভিযান চালাচ্ছে খালে। যেখানে শিশুটি পড়েছিল সেই জায়গা থেকে এখন অন্তত প্রায় আধা কিলোমিটার দূরে
এসেছেন তারা খুঁজতে খুঁজতে, এবং এই খালটি প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে আরেকটি বড় একটি খাল, ধনির পোল খাল, সেই খালে গিয়ে মিশেছে এবং সে পর্যন্ত চলবে। এই মুহূর্তে চকবাজারের বাজারের যে সড়ক তার পেছনে খালটির অবস্থান, সেখানে উদ্ধার অভিযান চলছে। মর্মান্তিক ঘটনা আসলে। গতকাল রাতের পর এখানে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিস সবাই উদ্ধার অভিযানে যোগ দেয় এবং ঘটনার পরপরই স্থানীয় লোকজন এসে শিশুটির মা এবং দাদিকে উদ্ধার করে নিয়ে যায় এবং এরপর এসে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযানে যোগ দেয় রাতে। এবং গতকাল রাত প্রায় 12টার দিকে নৌবাহিনীর দলটিও এসে এখানে যোগ দেয়। এনি চট্টগ্রামে কিন্তু জলাবদ্ধতার কারণে গত কয়েক বছরে অন্তত 10 জনের মতো নিহত হয়েছে, 10 জনের মতো বিভিন্ন জায়গায় নিহত হয়েছে। এর মধ্যে আগ্রাবাদে একটি কলেজ শিক্ষার্থী মারা যায়, আগ্রাবাদে নালায় পড়ে শিশু মারা যায়। এর আগে সবজি বিক্রেতা একজন মুরাদপুরে নালায় ডুবে যায় এবং তাকে শেষ পর্যন্ত প্রায় 3 থেকে 4 দিন অভিযান চালানোর পর আর পাওয়া যায়নি। এবং শিশুটির বেলাও প্রায় একই ঘটনা, 12 ঘন্টা পার হয়েছে এবং উদ্ধারের সম্ভাবনা ধীরে ধীরে আসলে ক্ষীণ হয়ে আসছে, কারণ যেই খালটিতে পড়েছিল সেই খালে তীব্র স্রোত আমরা এখনও দেখতে পাচ্ছি যে বেশ স্রোত আছে খালটিতে। অর্থাৎ অনেকে ধারণা করছেন যে শিশুটি যেহেতু মাত্র 6 মাস বয়স, সেহেরিশ তার নাম, এবং যেহেতু 6 মাস বয়স, তার ওজন খুব একটা বেশি নয়, ফলে এই স্রোতে আসলে সে কতদূর ভেসে গিয়েছে সেটি নিশ্চিত করে বলা সম্ভব নয়। স্থানীয় এলাকার মানুষও পাশে যারা খালের পাশে বসবাস করেন বা বাজারে, তারাও আসলে নির্ঘুম রাত কাটিয়েছেন। সবাই অপেক্ষা করছেন অন্তত শিশুটির মরদেহ যদি উদ্ধার করে দেওয়া যায়, মরদেহ যদি পাওয়া যায়, সেই খোঁজ আসলে চলছে। এবং এখানে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা বলছিলেন যে সামান্য বৃষ্টিতে, কালকে রাতেও মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাত 9টা পর্যন্ত 24 ঘন্টা, সেই বৃষ্টিতে আসলে এই নালাটি একেবারে সড়ক সমান উঁচু হয়ে যাওয়ায় পানি, কোনটি সড়ক কোনটি নালা সেটি আসলে রিক্সা চালক বুঝতে পারেননি, ফলে রিক্সা সহ উল্টে খালটিতে পড়েছেন। এবং ক্ষোভ প্রকাশ করে বলছেন যে এই নালার পাশে অন্তত কোনো বেড়া বা সড়ক যেহেতু গিয়েছে, কোনো রিটার্নিং ওয়াল কোনো কিছুই ছিল না, সে কারণে আসলে পড়ে গিয়েছে। এবং তবে গতকাল রাতে কিন্তু এই দুর্ঘটনার পর খালটির পাশে বিভিন্ন জায়গায় যেখানে সড়ক আছে সেই জায়গাগুলোতে বাঁশ দিয়ে ঘেরাও দিয়েছে সিটি কর্পোরেশন। মূলত এইভাবে দিনের পর দিন আসলে বছর পর বছর জলাবদ্ধতার কারণে একের পর এক যে প্রাণহানি হচ্ছে, বিশাল প্রকল্প চলছে কিন্তু তার সুফল না পেয়ে আসলে মানুষ ক্ষুব্ধ চট্টগ্রামে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী হোসাইন জিয়াদ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে দিনে দুপুরে একের পর এক ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হচ্ছে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল। সবশেষ গত 11 এপ্রিল এই মহাসড়কে 2টি ছিনতাইয়ের ঘটনায় যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। বিস্তারিত জানবো হুমায়ুন কবিরের প্রতিবেদনে। সাভারের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রায় 7 কিলোমিটার এলাকায় দিনের আলোতেই প্রতিনিয়ত ঘটছে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা। ব্যাংকটাউন, শিমুলতলা, রেডিও কলোনি ও সিএনবি পয়েন্ট যাত্রীদের জন্য এখন আতঙ্কে পরিণত হয়েছে। এসব এলাকায় চলন্ত বাসে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, টাকা পয়সা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটছে অহরহ। সবশেষ 11 এপ্রিল সিএনবি ও পুলিশ টাউন এলাকায় 2টি ছিনতাই হয়। এ সময় যাত্রীদের কয়েকজন আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হন তারা। গত 2 মাসেই অন্তত 5 বার একই কায়দায় চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। আমিনবাজার থেকে বাঙ্গাবেড়ি, সালিপুর, চাঁদপুর এদিকে যাইতে সাহস পাই না, আমাদের যে কোপায়া আপনার গাড়ি নিয়ে জায়গা। বাসে উঠতে আমরা এখন ভয় পাই, বাসের মধ্যে প্রতিনিয়তই ছিনতাই হচ্ছে। রাত্রেবেলা যাত্রী ভাড়া করে নিয়ে যা মাইরা ধরে রাইকে দিল। যেভাবে ছিনতাই হইতেছে আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি, সরকারের এটা বন্ধ করা উচিত। তবে পরিবহনে তল্লাশি চালানো সহ তৎপরতা বাড়িয়েছে পুলিশ, গ্রেপ্তারও হয়েছে কয়েকজন। আমরা চেকপোস্ট বসিয়েছি, যেটা উলাইল, গেন্ডা, ব্যাংকটাউন, রাসফুলবাড়িয়া সহ বিভিন্ন জায়গায় যখন তখনভাবে এটা
প্রতিরোধ করে। আমাদের পুলিশ লাইন থেকে 15 জন ফোর্স নিয়ে এসেছি এবং সাভার থানা থেকে কয়েকজন অফিসার এখানে যুক্ত করা আছে, যারা 2 শিফটে, অর্থাৎ মর্নিং শিফট আর ডে শিফট, এর 2 শিফটে তারা এটা তল্লাশি করছে। যাকে সন্দেহ হচ্ছে তার বডি চেক করছে এবং ব্যাগ চেক করছে, সবকিছু। মহাসড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি সড়কটি ব্যবহারকারী যাত্রীদের। হুমায়ুন কবির, এখন সাভার। এতিমখানার ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে 1,15,00,000 টাকার বেশি, আছে 4 তলা ভবন। এরপরও অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাচ্ছে শতাধিক এতিম শিশু। থাকা, খাওয়া, খেলাধুলা সবকিছুতে রয়েছে অভিযোগ। হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানার নানা অব্যবস্থাপনায় ক্ষুব্ধ সমাজসেবা কার্যালয়। কাজল সরকারের প্রতিবেদনে বিস্তারিত। হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা মানবতার সেবায় 1990 সালে প্রতিষ্ঠিত এই এতিমখানার ছোট্ট ঘরে গাদাগাদি করে বিছানো 20 থেকে 25টি খাট। 4 তলা ভবনের এমন 4টি কক্ষে বর্তমানে ঠাঁই হয়েছে প্রায় 100 অসহায় শিশুর। প্রত্যেক কক্ষে 2টি করে ফ্যান থাকলেও বেশিরভাগই অকেজো। পুরো কক্ষে একটি মাত্র বৈদ্যুতিক বাল্ব ও অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি নেই লেখাপড়ার সুব্যবস্থাও। এমন অবস্থায় কতটা আলোকিত হবে এতিম শিশুদের ভবিষ্যৎ? এতিমদের আবাসনের এই হাল হলেও এতিমখানার 3য় ও 4র্থ তলা ভাড়া দেয়া হয়েছে ইসলামী ফাউন্ডেশনকে। গেল অর্থবছরে সরকারি ও দেশি বিদেশি অনুদানে এতিমখানার আয় ছিল 56,22,765 টাকা, আর ব্যয় হয় 34,26,817 টাকা। বছর শেষে এতিমখানার ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল 1,15,00,000 টাকারও বেশি। এরপরও শিশুদের থাকা, খাওয়া, খেলাধুলা সহ প্রতিটি ক্ষেত্রেই কেন এত অভিযোগ? আমরা এরকম 17-18-19 জন থাকি, এখানে অনেক দিন যাবৎ একটা লাইট দিয়ে আমরা থাকতে আমরা পড়ালে আর আমাদের কষ্ট হয়। সপ্তাহে 4 দিন আর 5 দিন আর 2 দিন বাদ দেয়। দিন দেওয়া তো আগে প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে, প্রায় 1 বছর মতো দিন দেওয়া হয় না। এতিমখানায় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী হিসেবে আছেন 16 জন, যাদের মধ্যে 11 জন শিক্ষক কাজ করছেন নামমাত্র সম্মানিতে। শিশুদের কষ্টে উদ্বিগ্ন তারাও। এমনিতে চলতেছে, যদি আর একটু সাজানো গুছানো হইতো ভালো হইতো। তো আমরা চেষ্টা করতেছি ছাত্রদেরকে একসাথে সুন্দর করে রাখার। উপরে 2 তলা ভাড়া দেওয়া, এই কারণে আমরা যে রুমের মধ্যে আছে কিছু মানে বেশি হয়ে জায়গা, ছাত্র থাকার সংখ্যাটা বেশি হয়ে যায়। এসব বিষয়ে প্রশ্ন করলে এতিমখানার কার্যনির্বাহী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জানান, দ্রুতই হবে সমস্যার সমাধান। ইসলামিক ফাউন্ডেশন 2টা তলা এরা ভাড়া নিয়ে, মডেল মসজিদ হচ্ছে না আমাদের জেলায়, এটা যদি কমপ্লিট হয়ে যায় ওনারা চলে যাবেন সম্ভবত। আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের মাংস, গোশত, মাছ এগুলো আছে, আমরা আমাদের রুটিন অনুযায়ী আমরা দিয়ে থাকি। আমি এটা আরও ক্লিয়ার করব আগামীতে। এদিকে এতিমখানার অব্যবস্থাপনায় ক্ষুব্ধ জেলা সমাজসেবা কার্যালয়। কার্যনির্বাহী পরিষদকে দ্রুত সভা আহ্বানের চিঠি দিয়েছে তারা। অপরিষ্কার, অপরিচ্ছন্ন সব কিছুই, এক রুমের মধ্যে 17-18 জন করে থাকে এবং তারা ভবনের একটা অংশ একটি সরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে রেখেছে। পরিবেশটা খুবই জঘন্য, আমি এক কথায় বলবো জঘন্য। আমার জানা মতে তাদের কোনো অর্থনৈতিক সংকট নাই, তারা প্রচুর দান সৎকা এবং পেয়ে থাকেন, সহায়তা পেয়ে থাকেন। এতিমের টাকা ব্যাংকে ফেলে না রেখে সুস্থ ও নিরাপদ পরিবেশে শিশুরা যেন বেড়ে উঠতে পারে, এমন প্রত্যাশা জেলাবাসীর। কাজল সরকার, এখন হবিগঞ্জ। ফেনী জেলার 6টি উপজেলার অধিকাংশ গ্রামে দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। টিউবওয়েল দিয়ে পানি না ওঠায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানির অভাবে গবাদি পশু পালন ও সংসারের প্রাত্যহিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, পানির স্তর নিচে নামার কারণেই এই দশা। সোলামান ডালিমের প্রতিবেদনে বিস্তারিত। একটু পানির জন্য প্রতিদিন এভাবেই কসরত করতে হয়। পুরো গ্রামের 2-1টি টিউবওয়েলে অল্প পরিমাণে পানি থাকলেও অধিকাংশ টিউবওয়েলে নেই পানির ছিটে ফোটাও। বাধ্য হয়েই পুকুর, খালের পানি ব্যবহার করছে মানুষ। এমন চিত্র ফেনীর অধিকাংশ গ্রামের। গত 3 মাস যাবত আসলে আমাদের এলাকায় যে নলকূপগুলো রয়েছে এগুলোতে পানি পাওয়া যাচ্ছে না, এবং আমাদের যেসব মোটরগুলো আমরা ঘরে বসিয়েছি মানে খাওয়ার পানির জন্য, এই মোটরগুলোতে কোনো পানি পাওয়া যাচ্ছে না। পুকুরের পানি আমরা খাইতেছি, ব্যবহার করতেছি, লেফটিনে বা সপরিবারে সবকিছু এই পুকুর থেকে ব্যবহার করতেছি।
ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম সহ 6 উপজেলার বিভিন্ন গ্রামের টিউবওয়েলে উঠছে না পানি। গেল জানুয়ারি মাস থেকেই টিউবওয়েল দিয়ে উঠানো পানির পরিমাণ একটু একটু করে কমতে থাকে। চলতি এপ্রিলের শুরু থেকেই এই সমস্যা তীব্র রূপ নিয়েছে। অনেক বাড়িতে মোটর বসিয়েও মিলছে না সমাধান। এই এলাকার লোকজনও এই মসজিদের পানি ব্যবহার করে খাওয়ার জন্য, ব্যবহারের জন্য। তারাও কঠিন পানির সমস্যায় পড়েছেন। গোসলের পানিও নাই, পুকুরের পানি শুকিয়ে গেছে, নদীর পানি শুকিয়ে গেছে, ও মোটরের পানি শুকিয়ে গেছে। পানির ভয়াবহ অভাব ফুলগাজী সদর ইউনিয়নের বৈরাগপুর গ্রামে। পুরো গ্রামে 2 শতাধিক টিউবওয়েলের মধ্যে পানি উঠছে মাত্র 2টি দিয়ে। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে গ্রামের বাসিন্দাদের। আমি ইলেকট্রিকের মোটরের কাজ করি। এই পানিগুলা নাই, আমাকে বলে সবসময় পানির সংকট বেশি, এটা সমাধান করার চেষ্টা করবে জন্য অনুরোধ করছি। এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে পানির স্তর 25 ফুটের বেশি নিচে নেমে যাওয়ায় হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। সংকট থেকে উত্তরণে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর পরামর্শ দেন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। প্রায় প্রতি বছর আমরা লক্ষ্য করতেছি যে পানির লেয়ার 3 থেকে 4 ফিট করে নিচে নেমে যাচ্ছে এবং এতে করে দেখা যাচ্ছে যে বেশিরভাগ টিউবওয়েলে পানি আসতেছে না। এবং শুধু ফেনীতে না, এই সমস্যাটা আমরা এখন সারা দেশ থেকে আমরা খবর পাচ্ছি যে প্রায় 60 থেকে 70% টিউবওয়েলে এই মুহূর্তে পানি খুব ডিফিকাল্ট। ভূগর্ভস্থ পানিটা আমরা চিন্তা ভাবনা করে ব্যবহার করতে হবে। আমাদের পানির অপচয় রোধ করতে হবে এবং অপ্রয়োজনীয় পানি তোলা যাবে না। তথ্য মতে ফেনীতে গভীর অগভীর মিলিয়ে টিউবওয়েল রয়েছে 1.5 লাখের বেশি, যার মধ্যে 70% অগভীর। এসব টিউবওয়েলের 75 ভাগেই উঠছে না পানি। সোলাইমান ডালিম, এখন ফেনী। চাঁদপুরের বাজারে কমেছে মাছ ও মুরগির দাম। এছাড়া স্থিতিশীল রয়েছে গরু, খাসির মাংসের দাম। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, মাছ মাংসের দাম হঠাৎ করে কমার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন। আমি আছি শহরের সকালবেলা যে বাজারটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং যেখানে ক্রেতা বিক্রেতাদের বেশ উপস্থিতি লক্ষণীয় থাকে সেই বাজারে, অর্থাৎ শহরের ওয়্যারলেস বাজারে। সেটা মূলত সকাল থেকে বাজারে এসে যা দেখতে পেয়েছি যে মাছের কিন্তু বেশ সরবরাহ রয়েছে। যেহেতু চাঁদপুরের এখন 2 মাস যাবত নদীতে মাছ ধরা বন্ধ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু চাঁদপুরের এই বাজার কিংবা মাছের চাহিদা কিন্তু পূরণ করা হচ্ছে চাষকৃত মাছের মাধ্যমে। আসলে যে চাষকৃত মাছ রয়েছে সেখানে কিন্তু ব্যবসায়ীদের কাছে মাছের বেশ সরবরাহ কিন্তু রয়েছে এবং যার ফলশ্রুতিতে গেল সপ্তাহের তুলনায় কিন্তু মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা কমেছে বলে জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন। তারা বলছেন যে মূলত যারা ক্রেতারা আসছেন তাদের কাছে কিন্তু মোটামুটি এখন ক্রেতাদের নাগালের মধ্যে থাকাতে কিন্তু ক্রেতারাও বেশ আশ্বস্ত হচ্ছে। এবং আপনাকে যদি জানাই যে আজকের বাজারে পাবদা মাছ, চাষকৃত পাবদা মাছ বিক্রি হচ্ছে 320 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহে বিক্রি করা হয়েছে 340 থেকে 50 টাকায়। আর তাছাড়া তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে 180 থেকে 220 টাকা দরে। রুই, কাতল, মৃগেল এই জাতীয় কার্প জাতীয় মাছ বিক্রি করা হচ্ছে 280 থেকে 450 টাকার মধ্যে। আর তাছাড়া যে পাঙাশ রয়েছে, চাষকৃত পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 160 থেকে 70 টাকার মধ্যে। এদিকে মুরগির দামের মধ্যেও কিন্তু বেশ ভালো অবস্থানে রয়েছে, অর্থাৎ দাম কমার কারণে কিন্তু যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু স্বস্তি বোধ করছেন। গেল সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 50 টাকা, সেখানে আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 170 টাকা কেজি দরে। তাছাড়া কক মুরগির দাম কিন্তু 70 টাকা কমে আজকে বিক্রি করা হচ্ছে 320 টাকা দরে। তবে লেয়ার মুরগির দাম কিন্তু একই রয়েছে, 320 থেকে 330 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে এরই মাছ মুরগির দাম কমলেও কিন্তু অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম, যেখানে কিন্তু 750 টাকা দরে কিন্তু বিক্রি করা হতো, তা কিন্তু আজকের বাজারে কিন্তু একই রয়েছে। আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বলছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য প্রতিনিয়ত যদি বাজার মনিটরিং করা হয় তখন কিন্তু মূল্যে দ্রব্যের দাম কিন্তু স্বাভাবিক থাকে এবং স্বাভাবিক রাখার জন্যই কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং যারা সিন্ডিকেট করে দাম চড়া করার একটা প্রবণতা যে ব্যবসায়ীদের মধ্যে দেখা যায়, তাদের যদি
আইনের আওতায় আনা যায়, তাহলে কিন্তু যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু আরো স্বস্তি নিয়ে কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্যদ্রব্য রয়েছে তা কিন্তু কিনতে পারে। তো সবকিছু মিলিয়ে আসলে বাজারের এই স্বস্তিদায়ক বিষয় নিয়ে কিন্তু স্বস্তি প্রকাশ করছেন যারা ক্রেতা রয়েছেন, এবং বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলে কিন্তু দাম স্বাভাবিক পর্যায়ে থাকবে বলে তারা মনে করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল অবশ্যই চাঁদপুর থেকে বাজার দরের সবকিছু সংবাদ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। কম খরচে ফলন বেশি ও দাম ভালো পাওয়ায় নওগাঁয় বেড়েছে ভুট্টা চাষ। কৃষি বিভাগ বলছে সরকারি প্রণোদনা ও সহযোগিতা পাওয়ায় প্রতি বছরই বাড়ছে ভুট্টার আবাদ। এবছর ভুট্টার ভালো ফলনের পাশাপাশি ভালো দাম পাওয়ার আশা চাষিদের। আব্বাস আলীর প্রতিবেদন। নওগাঁর মান্দা উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক খায়রুল ইসলাম নিজের জমি না থাকায় অন্যের জমি বর্গা নিয়ে করেছেন উন্নত জাতের ভুট্টার আবাদ। ফসলের পরিচর্যায় পার করছেন ব্যস্ত সময়। খায়রুল ইসলাম জানান, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টার উৎপাদন খরচ কম। বীজ, সার, কীটনাশক, সেচ, কাটামাড়াই সহ বিঘাপ্রতি খরচ পড়ে অন্তত 14,000 টাকা, যেখানে অন্তত 40 থেকে 45 মন ফলন পাওয়ার আশা। প্রতি মন 1,000 থেকে 1200 টাকায় বিক্রি হলে লাভবান হওয়ার আশা তার। আগে সরষা হতো, তারপরে তিল হতো, এটা ফসল খুব একটা ভালো হতো না, হ্যাঁ, মানে খরার কারণে এটা ভালো হতো না, আর যার কারণে ভুট্টা করছি আর কি। শুধু খায়রুল নয়, এই ফসল চাষে ঝুঁকছেন জেলার বেশিরভাগ চাষিরা। জানান, ভুট্টা চাষে রোগবালাইয়ের তেমন ঝুঁকি নেই। এছাড়া গোখাদ্যের জন্য চাহিদা থাকায় সারা বছর পাওয়া যায় ভালো দাম। 1 বিঘা মাটিতে মনে করেন যদি ইরির ধান খরচ চাইতে এই ভুট্টার ফসল বেশি হয়। দাম কৃষকেরা যথেষ্ট পরিমাণ পায়, এই জন্য হলো ফসল আমরা করি। গরু বাছুর খাওয়ানো হয়, তারপরে যা হয় বাজারে কিছু বেচা হয়, তাতে আমার সুবিধা হয়। কৃষি বিভাগ জানায়, সানশাইন, সুপারশাইন, তাজমেরি ও মিরাকিল জাতের ভুট্টার আবাদ করেছে চাষিরা। এবছর 1300 জন কৃষককে বীজ ও সার প্রণোদনা হিসেবে দেয়া হয়েছে। ভুট্টা চাষে আমরা কৃষি প্রণোদনা কর্মসূচি চালু রাখা হয়েছে। সেই সাথে ভুট্টা চাষে কৃষকদের সেচ, পানি ব্যবস্থাপনা এবং রোগবালাই ব্যবস্থাপনা নিয়ে আমরা কৃষকদের প্রতিদিনের পরামর্শ দিচ্ছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে নওগাঁয় এবছর 7,750 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যা থেকে 94,000 টন উৎপাদনের আশা, যার বাজার মূল্য প্রায় 258 কোটি টাকার বেশি। আব্বাস আলী, এখন নওগাঁ। আগামী 22 ও 23 এপ্রিল কাতারে অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর ঘিরে উৎসবের আমেজ দেশটির বাংলাদেশি কমিউনিটিতে। কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত বলছেন, জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আর্থনা সম্মেলন। কাতার থেকে আনোয়ার হোসেন মামুনের প্রতিবেদন। কাতার ও অন্যান্য উৎস দেশগুলো জলবায়ু পরিবর্তন ও শুষ্ক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে করণীয় নির্ধারণে দোহায় আগামী 22 ও 23 এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্থনা শীর্ষ সম্মেলন। সম্মেলনে স্পিকার হিসেবে যোগদান করবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের আসার খবরে খুশি কাতারে বাংলাদেশি কমিউনিটির লোকজন। সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন তারা। মাননীয় উপদেষ্টা সম্মেলনে কাতারে আসবেন, আশা করি উনি আমিরের সঙ্গে বৈঠকে লেবারের পাশাপাশি স্কিল ওয়ার্ক আনার ব্যাপারে আলোচনা করবেন। আমাদের প্রবাসীদের জন্য, আমাদের ব্যবসায়িকের জন্য, আমাদের লেবার কর্মী যারা আছেন সকলের জন্য যা যা করা দরকার আমরা আশা করি উনি সব কিছুই করবেন এবং খুব একটা ভালো বৈঠক হবে আমাদের মহামান্য কাতারের আমিরের সাথে। জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য দূরীকরণে আর্থনার সম্মেলন উল্লেখযোগ্য অবদান রাখবে বলে মনে করেন কাতারে বাংলাদেশ রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টা কাতারে আমির সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানান তিনি। মহামহিম আমির এবং কাতারের উচ্চপদস্থ সকল মন্ত্রীবর্গ কিংবা বাংলাদেশের জন্য যাদের সাথে দেখা করা জরুরি তাদের সাথে উনি দেখা করবেন এবং আশা করি যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের যে পার্সোনাল ক্যাপাসিটি এবং উনি বিশ্বে যে সম্মান যে এনজয় করেন সেটার মাধ্যমে আমরা বাংলাদেশের জন্য এই সফর থেকে বেশ উল্লেখযোগ্য কিছু আমরা লাভ করতে পারব।
আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজকরা জানিয়েছেন, উত্তরাধিকার গড়ে তোলা, স্থায়িত্ব, উদ্ভাবন এবং ঐতিহ্যবাহী জ্ঞান শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। কাতার ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো আর্থনা শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এখন কাতার। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের নয়া শুল্ক নীতির কারণে যখন অস্থির বিশ্ববাজার, তখন দক্ষিণ পূর্ব এশিয়ার 3 দেশে সফর করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। মালয়েশিয়া সফরকালে স্বাক্ষর করেছেন 31টি চুক্তিতে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে শি জিনপিংয়ের এই সফরকে আঞ্চলিক স্বার্থ পুনরায় প্রতিষ্ঠার একটি পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আর প্রবাসীদের দাবি, চীন মালয়েশিয়া সম্পর্ক আরও উন্নত হলে লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও। মালয়েশিয়া থেকে শাহরিয়ার তারেকের প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বব্যাপী আমদানি পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কারোপ বেশ নাড়া দিয়েছে বিশ্ববাজারকে। আলোচনার মাধ্যমে এই সংকটের সমাধান খুঁজছে নানা দেশ। সর্বাধিক সম্পূরক শুল্কের কবলে পড়ে পরিস্থিতি মোকাবেলায় মরিয়া হয়ে উঠেছে চীনও। তাই এশিয়ায় আধিপত্য বাড়াতে এবার নিজেই মাঠে নেমেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। 5 দিনের সফরে ভিয়েতনামের পর মালয়েশিয়ায় 3 দিনের সফর করেছেন চীনা প্রেসিডেন্ট। সফরে মালয়েশিয়ার বাণিজ্য ও পর্যটন থেকে শুরু করে রেল পরিবহন এবং কৃষি সংশ্লিষ্ট 31টি চুক্তিতে স্বাক্ষর করেছেন তিনি। সফরকালে প্রেসিডেন্ট শি জিনপিং আশ্বস্ত করেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐক্যমত পোষণ করেছে মালয়েশিয়া।为促进地区乃至世界和平、稳定、繁荣。At a time when multilateralism is under tremendous strain, when some nations abandon the principles of shared responsibility and others question long-standing commitments. তবে চীনা প্রেসিডেন্টের সাম্প্রতিক এই সফরকে মার্কিন শুল্ক নীতির প্রতিক্রিয়া নয়, বরং চীনের দীর্ঘস্থায়ী আঞ্চলিক স্বার্থের পুনর্বাচন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। It might appear as if we are leaning towards China, but it does not necessarily mean that we are pro-China. Being China-friendly is not necessarily the same as pro-China. এদিকে প্রায় 12 বছর পর চীনা প্রেসিডেন্টের মালয়েশিয়া সফরে বাংলাদেশি শ্রমিকরা লাভবান হবে বলে আশা করছেন প্রবাসীরা। দেশটিতে চীনা বিনিয়োগ আরও বাড়লে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। প্রবাসীরা বলছেন, কর্মী চাহিদা পূরণে বাইরে থেকে শ্রমিক আনতে হবে মালয়েশিয়াকে, যার অংশীদার হবে বাংলাদেশি কর্মীরাও। আলটিমেটলি মালয়েশিয়া এজ এ কান্ট্রি বেনিফিটেড হবে এবং মালয়েশিয়া এজ এ কান্ট্রি বেনিফিটেড হলে, এগুলা স্থাপিত হলে তারা তাদের ম্যান পাওয়ার আমাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে এবং অন্যান্য যারা ম্যান পাওয়ার রপ্তানিকারক দেশ তাদের কাছ থেকে ম্যান পাওয়ার নিয়ে আসবে। মালয়েশিয়া বিং a very important trade partner to China, stability maintain করার জন্য, international harmony maintain করার জন্য such visits are very vital and very important. 2024 সালে চীন ও মালয়েশিয়ার মধ্যে মোট বাণিজ্য 484.12 বিলিয়ন রিঙ্গিতে পৌঁছেছে, যা মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্যের প্রায় 17%। সপ্তাহের শেষ কর্মদিবস শুক্রবারে মালয়েশিয়ার শেয়ার বাজারের সূচকও ঊর্ধ্বমুখী। সংশ্লিষ্টরা মনে করেন চীনা প্রেসিডেন্টের সফর এর মূল অনুঘটক। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। আরএফএল গিজারে আছে ওয়ার্ল্ড ফ্লো টেকনোলজি, যা পানি গরম করে 20% কম বিদ্যুৎ খরচে, আর একবার অন করলেই পানি গরম থাকে 24 ঘন্টা। আরএফএল গিজার, উষ্ণ পানির পরশ। 600 জন পরিচ্ছন্নতা কর্মী দিয়ে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী তৌহিদুল ইসলাম তারেক, তার কাছে জেনে নেব বিস্তারিত। তারেক, এই কর্মসূচিতে পরিচ্ছন্নতা আসলে কতটুকু সম্ভব হবে, আর এই কর্মসূচি কি ধারাবাহিকভাবে চলবে কিনা জানাবেন। ইনি শুরুতে যেমনটি বলছিলেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে আজকের যে পরিচ্ছন্নতা কার্যক্রম সেটি পরিচালিত হচ্ছে।
এবং এর আপনাকে যদি আওতার কথাটা আমি যদি উল্লেখ করি সেটা হচ্ছে যাত্রাবাড়ি টোল প্লাজা থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত, এবং আরেকটি জায়গাতেও এই কার্যক্রম আসলে পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি কাজলা থেকে হয়ে স্টাফ কোয়ার্টার পর্যন্ত, যেটাকে আমরা আসলে ড্যামরা বলে থাকি। এই দুটি জায়গায় আসলে আজকে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। বেশ কিছুক্ষণ আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তিনি আমাদের সাথে কথা বলেছেন। তার বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি যে রোড অ্যান্ড হাইওয়েজের অধীনে এই মহাসড়কটি থাকলেও আসলে এতদিন যাবৎ কোনো ধরনের পরিষ্কার কার্যক্রম বা কিংবা পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা হয়ে ওঠেনি। সেই জায়গাতে আসলে তারা চিন্তা করে আজকে তাদের এই কার্যক্রম নেওয়া হয়েছে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন আসলে কতটুকু কার্যকর কিংবা কতদিন আসলে এই কার্যক্রম চলবে, আমরা জানতে পেরেছি যে আজ এই কার্যক্রমটি আজকের জন্যই, এবং ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় যতটুকু এলাকা রয়েছে বিশেষ করে সাইনবোর্ড পর্যন্ত অতটুকু পর্যন্ত আজকের এই কার্যক্রম পরিচালিত হবে। এবং আমাদেরকে জানানো হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আসলে চেষ্টা করছে রোড অ্যান্ড হাইওয়েজ কর্তৃপক্ষের উভয় মিলেই যাতে তারা এই হাইওয়ের যে পরিচ্ছন্নতা কার্যক্রম আছে সেটা যাতে দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসা যায়, এই বিষয়টি তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে। এবং রোড অ্যান্ড হাইওয়েজ কর্তৃপক্ষের একজন কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন, আমাদের একটি প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আসলে তাদের মাত্র 20 জন পরিচ্ছন্নতা কর্মী থাকার কারণে আসলে এতদিন এই পরিচ্ছন্নতা কার্যক্রম তাদের পরিচালনা সম্ভব হয়ে ওঠেনি। এই কারণে আসলে এই বিলম্ব এবং আজকের এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়। এবং আরেকটি বিষয় প্রশাসক উল্লেখ করেছেন, সেটি হচ্ছে আগামী 23 তারিখ, বিশেষ করে 23 তারিখের আগে শুক্রবার এইখানে যে অবৈধ যে স্থাপনা রয়েছে যাত্রাবাড়ি টোল প্লাজা থেকে সাইনবোর্ড পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, এই বিষয়টি তিনি আমাদের উল্লেখ করেছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। শেষ করছে এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।